নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। 25 বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের। পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নীতিশ। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। এনুমারেশন ফর্ম দিতে বেরিয়ে অঘটন। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও তপতি বিশ্বাস। কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। এসআইআর প্রক্রিয়ার মাঝেই ভোটিং মেশিন নিয়ে বড় বৈঠক। 21শে নভেম্বর ইভিএম এর এফএলসি নিয়ে বড় ওয়ার্কশপ ডাকল নির্বাচন কমিশন। উপস্থিত থাকতে হবে রাজ্যের সব জেলা শাসকদের। অনির্দিষ্টকালের জন্য কোনো বিল আটকে রাখতে পারবে না রাজ্যপাল। রাষ্ট্রপতিকে জবাব সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বেঞ্চে সাফ কথা, বিল আটকে বসে থাকার অধিকার নেই রাজ্যপালের। 25 বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন নীতিশ। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। 25 বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন নীতিশ। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। নীতিশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। তারাই ফের নীতিশের ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন বুধবার। এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপদলনেতা। সব মিলিয়ে মোট 19 জন নেতা এদিন মন্ত্রীপদের শপথ নিয়েছেন। তবে মন্ত্রিসভার বণ্টনে স্পষ্ট, এনডিএ জোটে বিগ ব্রাদার সেই বিজেপি। মন্ত্রিসভার 19 সদস্যের মধ্যে 10 জনই বিজেপির। একটি করে মন্ত্রক পেয়েছে চিরাগ পাসওয়ানের এলজেপি, জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। নীতিশের দলের মাত্র 6 জন নেতা এদিন শপথ নিয়েছেন। প্রাথমিকভাবে এনডিএ নেতারা ঠিক করেন প্রতি 6 জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সেই ফর্মুলা অনুযায়ী বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন 15 জন। 13 থেকে 14টি মন্ত্রক পেতে পারেন নীতিশের জেডিইউ। চিরাগ পাসওয়ানের এলজেপি আর থেকে 3 জন মন্ত্রী হবেন। একটি করে মন্ত্রক পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। কিন্তু শপথের মঞ্চে সেই ফর্মুলা কার্যকর করার ইঙ্গিত মেলেনি, যদিও পরে মন্ত্রিসভা সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিহারের দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার কৃতিত্ব নীতিশ কুমারের ঝুলিতে। তিনি প্রায় 20 বছর ধরে একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। কখনো আরজেডি তো কখনো বিজেপির সঙ্গে জোট করে 9 বার মুখ্যমন্ত্রী হন তিনি। প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন সমতার পার্টি হয়ে। সেবার মাত্র 7 দিন কুর্সিতে ছিলেন। তারপর ধীরে ধীরে বিহারের রাজনীতিতে অবিচ্ছেদ্য হয়ে ওঠেন নীতিশ কুমার। হাই নিউজ নেটওয়ার্ক। তার ভবিষ্যৎবাণী নাকি কখনো মিথ্যা হয় না। তার গণনার ওপর অনেকেই ভয়ে থাকেন। তবে সম্প্রতি বিহার নির্বাচনে ভুল ভবিষ্যৎবাণী করায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয় পিকেকে। বৃহস্পতিবার একদিনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতিশ। অন্যদিকে মৌন ব্রত পালন প্রশান্ত কিশোরের। বিহারের রাজনীতিতে বৃহস্পতিবার ছিল একদিকে ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিন, অন্যদিকে আত্মসমালোচনারও। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নিয়েছেন নীতিশ কুমার। আর ঠিক সেই দিনই বিটিহারওয়ার গান্ধী আশ্রমে নীরব ধ্যান মৌনব্রত পালনে বসলেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বুঝে নিতে চাইছেন নিজের ব্যর্থতা। নির্বাচনে একটিও আসন না পাওয়ার পর দিনভর আত্ম অনুশোচনা করাই তার লক্ষ্য জানালেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে পিকে আগেই জানিয়েছিলেন 20শে নভেম্বর তিনি গান্ধীর ভিটিহারওয়া আশ্রমে দিনভর উপবাসে থাকবেন। তার কথায়, গত 3 বছরে যেভাবে কাজ করতে আমাকে দেখেছেন তার দ্বিগুণ পরিশ্রম করব। পিছু হটার প্রশ্ন নেই। মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি কেন তাদের ভোটের ধরন বদলানো উচিত। তার প্রায়শ্চিত্ত স্বরূপ এই মৌনব্রত। তিনি আরো বলেন, ভুল হতেই পারে, কিন্তু কোনো অপরাধ করিনি।
বিহার নির্বাচনে প্রথমবারের মতো লড়ে একটিও আসন জিততে পারেনি প্রশান্ত কিশোরের জনসুরাজ। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই আত্মবিশ্লেষণের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেই পরিকল্পনারই অংশ তার দিনভর নীরব ধ্যান। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআরে যাতে আমজনতার সমস্যা না হয় সেই কারণে জেলায় জেলায় ক্যাম্প খুলেছে তৃণমূল। আর সেই ক্যাম্পেই অশান্তি। শতাব্দীর সামনে সিউড়ির এসআইআর ক্যাম্পে হাতাহাতি। রাজ্য জুড়ে চলছে এসআইআর। আম জনতার যাতে কোনো সমস্যা না হয় তা দেখতে তৃণমূলের তরফে জেলায় জেলায় ক্যাম্প খুলেছে তৃণমূল। অভিযোগ, এদিন সিউড়ির এসআইআর ক্যাম্পে সাংসদ শতাব্দী রায়ের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যরা। ছোড়া হয় জুতো। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা গিয়েছে, বৃহস্পতিবার বীরভূমের সিউড়ির ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামের ক্যাম্পে এসআইআর নিয়ে আলোচনা সভা ছিল। অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে গ্রামবাসীর একাংশই একরাশ ক্ষোভ উগরে দেন। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলেরই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে সাংসদ অভিযুক্ত বলরাম বাগদিকে নিজের গাড়িতে তুলে নেন। এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লাঠি বাঁশ নিয়ে ছুটে যায় একদল। ছোড়া হয় জুতো, যা গিয়ে পড়ে সাংসদের গাড়িতে। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যদিও সাংসদের দাবি, বিরোধী দলের কর্মীরাই এদিন বিক্ষোভ দেখিয়েছে। ভোটে এর প্রভাব পড়বে না বলে সাফ জানিয়েছে শতাব্দী। উল্লেখ্য, সিউড়ির ২ নম্বর ব্লকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিনের। ব্লক সভাপতি নুরুল ইসলাম জেলা সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ। আর অঞ্চল সভাপতি বলরাম বাগদের রাজনৈতিক গুরু ছিলেন অনুব্রত মণ্ডলের শিবিরের এক নেতা। এই দুই শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা গত কয়েক বছরে বহুবার ঘটেছে বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক। পাথর প্রতিমায় দুষ্কৃতী তাণ্ডব। রাতের অন্ধকারে বিডিওর গাড়িতে আগুন, পুড়ল পরপর বাড়ি ও দোকানপাটও। ঘটনার তদন্তে পাথর প্রতিমা থানা। রাতের অন্ধকারে পাথর প্রতিমায় দুষ্কৃতী তাণ্ডব। একের পর এক দোকান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, খোদ পাথর প্রতিমার ভিডিওর গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। ঘটনায় একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে পাথর প্রতিমা থানার পুলিশ। পুলিশের দাবি, এই ঘটনা একজন দুষ্কৃতীর পক্ষে করা সম্ভব নয়। ফলে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। তিনি জানান, পাথর প্রতিমায় এমন ঘটনা বিস্ময়কর। এখনো পর্যন্ত এই ঘটনা কারা ঘটালো তার কোনো সূত্র মেলেনি। পুলিশ তদন্ত করছে। স্থানীয়দের দাবি, তখন ঘড়ির কাঁটায় রাত 1টা। হঠাৎ করেই তারা দেখতে পান দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান একেবারে দাও দাও করে জ্বলছে, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। পড়ে যায় হুড়োহুড়ি। ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আসে বিশাল পুলিশ বাহিনীও। এরই মধ্যে স্থানীয় মানুষজন দেখতে পান কিছুটা দূরে বিডিওর গাড়ি চালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর গাড়িটিও পুড়ছে। স্থানীয় মানুষজনই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে গাড়িটির প্রায় একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, ঘটনার বেশ কিছুটা দূরে গ্রামের ভিতরে স্থানীয় মানুষজনের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। এহেন হামলার নেপথ্যে কে বা কারা তা নিয়ে ধন্দে পুলিশের আধিকারিকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। এনুমারেশন ফর্ম দিতে বেরিয়ে অঘটন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও তপতি বিশ্বাস। ফর্ম বিলের সময় একেবারে রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বিএলও। এনুমারেশন ফর্ম দিতে বেরিয়ে অঘটন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও তপতি বিশ্বাস। ফর্ম বিলির সময় একেবারে রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে কোন্নগর পুরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন,
সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তপতি বিশ্বাস। তার ফলে তার বাঁ দিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তপতি দেবীর স্বামী প্রবীর বিশ্বাস জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত প্রবল কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি। মানসিক চাপ বাড়ছিল, সেই কারণেই এই ঘটনা। জানা যায়, বুধবার সকালে কোন্নগর পুরসভা 19 নম্বর ওয়ার্ডে বিএলওর দায়িত্ব পালন করছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর 60-এর তপতি বিশ্বাস। তিনি একজন অঙ্গনারীর কর্মী। প্রত্যেক দিনের মতোই বুধবারও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ করছিলেন। সেই সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রবীর বিশ্বাসের অভিযোগ, একবার এনুমারেশন ফর্ম বিলি করা, এরপর তা ফেরত নেওয়া, এরপর কিউআর কোড স্ক্যান করে অনলাইন আপলোড করা। দীর্ঘ এই প্রক্রিয়া একেবারে নাজেহাল হয়ে উঠেছিলেন তপতি দেবী। তার কথায়, রাতে ঘুম ঠিকভাবে হচ্ছিল না, ফর্ম জমা দেওয়ার জন্য বারবার ফোন, আর সেই মানসিক চাপ থেকেই এই অঘটন। অন্যদিকে কোন্নগর মাতৃসদন হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, তপতি দেবী হাই সুগার এবং হাই ব্লাড প্রেশারের কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। সিটি স্ক্যান করে দেখা হচ্ছে। এই অবস্থায় তপতি বিশ্বাসের শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তিত তার পরিবার। বলে রাখা প্রয়োজন, বাংলার এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ার ঘোষণার পর থেকেই মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক, যার পরিণতি হচ্ছে মর্মান্তিক। বিএলওরা কাজের চাপে আত্মহত্যা করছেন এমনও অভিযোগ উঠেছে। বুধবার সকালে মালবাজারে এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপের কারণেই চরম সিদ্ধান্ত। সেই প্রসঙ্গে বুধবারই এক্স হ্যান্ডেলে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে একযোগে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই দুটো প্রধান সমস্যা সামনে আসছে। একদিকে অতিরিক্ত কাজের চাপ বাড়ছে বলে দাবি করছে বিএলওরা, অন্যদিকে যতটা সংখ্যায় এনুমারেশন ফর্ম বিলি হওয়া দরকার ততটা নাকি হচ্ছে না। তারপরেই বিএলওদের সতর্ক করল কমিশন। জানিয়ে দেওয়া হলো, কোনো বিএলও যদি কাজ না করে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করবে কমিশন। বিএলওর দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকরা যাতে নিজ স্কুলে প্রতিকূলতার মুখে না পড়েন তা নিয়ে জেলা প্রশাসনকে সতর্ক করল নির্বাচন কমিশন। বুধবার নদিয়ার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদের বহরমপুরে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নির্দেশ, বিএলও হিসেবে নিযুক্ত কোনো শিক্ষককে যাতে তার স্কুলের প্রধান শিক্ষক বা পরিচালন কমিটির কোনো সদস্য বিরক্ত না করে থাকেন সেই বিষয়ে নজর রাখতে হবে। একই সঙ্গে কোনো বিএলও কাজ না করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। প্রথমে কৃষ্ণনগর এবং পরে বহরমপুরে গিয়ে জেলা শাসক ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। কমিশন সূত্রে খবর, বহু জায়গা থেকে অভিযোগ আসছে স্কুল কর্তৃপক্ষের চাপে বিএলও পদে নিযুক্ত শিক্ষকদের ফর্ম বিলি আর জমার কাজে সমস্যা হচ্ছে। বিএলওরা ফর্ম বিলি বা জমা দিতে গেলে তাদের প্রধান শিক্ষক অনুপস্থিত বলে দেখাচ্ছেন, আর এই বিষয়ে নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিএলও কাজ না করলে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর এর ফর্ম বিলি এখন প্রায় শেষের দিকে, চলছে ফর্ম জমা নেওয়ার কাজ। আগামী 26 তারিখের মধ্যেই সেই কাজ শেষ করতে বলা হয়েছে। বৈঠকে সার্ভার বিভ্রাট এবং অ্যাপে প্রযুক্তিগত সমস্যার প্রসঙ্গটিও উঠেছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন জ্ঞানেশ ভারতী। কমিশন সূত্রে জানানো হয়েছে, 99.7% এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, বাকি আছে 2.26 লক্ষের সামান্য কিছু বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারের পর দ্বিতীয় দফায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে জোর কদমে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, এই সমস্ত রাজ্য মিলিয়ে 50 কোটিরও বেশি ভোটার হাতে পেয়েছেন এনুমারেশন ফর্ম। বিহারের পর দ্বিতীয় দফায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এখনও জোর কদমে চলছে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, এই সমস্ত রাজ্য মিলিয়ে 50 কোটিরও বেশি ভোটার হাতে পেয়েছেন এনুমারেশন ফর্ম। মোট ভোটার হিসেবে তা প্রায় 98.54%। পশ্চিমবঙ্গে সেই হার আরও বেশি, প্রায় 99.64%। গত 4 নভেম্বর সংশ্লিষ্ট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন ব্লক লেভেল অফিসাররা।
কমিশনের হিসেব অনুযায়ী সেখানে 27 অক্টোবর পর্যন্ত ভোটারের সংখ্যা ছিল 50,97,44,423। তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 50,25,13,094 জন ভোটার ফর্ম পেয়েছেন। পশ্চিমবঙ্গে মোট 7,63,63,675টি ফর্ম বিলি হয়েছে, যা মোটামুটিভাবে সম্পূর্ণ বলা যায়। অন্যদিকে লাক্ষাদ্বীপ ও গোয়া এই দুই রাজ্যে ফর্ম বিতরণে 100% লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী সবচেয়ে পিছিয়ে রয়েছে পুদুচেরি। সেখানে এখনও 94.48% ভোটারের হাতে ফর্ম পৌঁছেছে। ফলে সেখানে ফর্ম বিতরণের কাজ কিছুটা ধীর গতিতে এগোলেও কমিশনের আশা নির্ধারিত সময়ের মধ্যেই সব ভোটাররা ফর্ম পেয়ে যাবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনও অনেকেই ঠিকভাবে বুঝতে পারছেন না যে ফর্ম ফিল আপে ভুল হলে কি হবে। তা কিভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন? সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিইও দফতর। ওটিপির বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। সিইও দফতরের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এসআইআর সংক্রান্ত কাজে কমিশন বা বিএলও কেউই কোনো ওটিপি চান না। তাই মনে রাখতে হবে, এনুমারেশন ফর্মে ভুল রয়েছে বলে আপডেটের জন্য ওটিপি লাগবে এই বলে যদি কোনো ফোন আসে তাহলে সেটা ফাঁদ। কেউ যেন কোনো ওটিপি বা অন্য কোনো তথ্য না দেয়। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে এসআইআর এর কাজ চলছে জোর কদমে, কিন্তু সেই ফর্ম কমিশনের সাইটে আপলোড ঠিক করে করা হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে অনেকেরই। সেই সংশয় দূর করতে এবার জেনে নিন নয়া পন্থা। রাজ্যে এসআইআর এর কাজ চলছে জোর কদমে। প্রায় 100% এনুমারেশন ফর্ম বিলিও সম্পন্ন। ধীরে ধীরে বিএলওরাও ফিল আপ করা ফর্ম সংগ্রহ করতে শুরু করেছেন। সেগুলিকে কমিশন সাইটে আপলোড করার কথা, কিন্তু এখনো সংশয় অনেকেরই। ফর্ম জমা নেওয়ার পর বিএলওরা ঠিকঠাক আপলোড করছে তো? এই প্রশ্নের উত্তর পেতে সহজ একটি কাজ করতে হবে, তাহলেই নিশ্চিত হওয়া যাবে বিএলও সবকিছু ঠিকঠাক করছেন কিনা। যদিও এই কাজ করার জন্য আগামী 4 ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। এর মাঝে বহু এনুমারেশন ফর্ম কমিশন সাইটে আপলোড করার কথা, না হলে সময়ের মধ্যে তা করার দায়িত্ব বিএলওদেরই। কিভাবে দেখবেন সাইটে ফর্ম আপলোড হলো কিনা? সবার প্রথমে নির্বাচন কমিশনের সাইটে ঢুকতে হবে। মোবাইল নম্বর, ইমেল, ভোটার কার্ডের নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এর সঙ্গে লাগবে কাপচা, অর্থাৎ আপনি মানুষ কিনা একটা কোড দিয়ে আপনাকে ওখানে ভর্তি করতে হবে। তারপর ওটিপি ভেরিফাই করার পর যে পোর্টাল খুলবে তাতে 2025 সাল অনুযায়ী এপিক নম্বর, রাজ্যের তথ্য দিলেই দেখাবে সব তথ্য। তবে ফর্ম আপলোড ঠিক হলো কিনা তা জানতে আরও একটি ওটিপি দিতে হবে। এরপরেই জানা যাবে আপনার ফর্ম সাবমিট হয়েছে কিনা। সেখানে ডাউনলোড অপশনও পাবেন সেই আপলোড হওয়া ফর্ম নিজের কাছে রাখার জন্য। গত 4 নভেম্বর থেকে সংশ্লিষ্ট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন ব্লক লেভেল অফিসাররা। কমিশনের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে 99.66% ভোটার হাতে পেয়েছেন এনুমারেশন ফর্ম, যা প্রায় সম্পূর্ণ বলে ধরা হচ্ছে। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে পিছিয়ে রয়েছে পুদুচেরি, যেখানে এখনও ভোটারদের হাতে ফর্ম পৌঁছায়নি 94.48%। তবে কমিশন আশাবাদী ধীর গতিতে হলেও সব ফর্ম নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে এবং ভোটাররা সকলে সময় মতো ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের তরুণ প্রজন্ম যেন সাফল্যের ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এবছর বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং ও প্যারামেডিক্যাল সম্পর্কিত পরীক্ষায় প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। এই বিপুল সাফল্যকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরুণ প্রজন্ম যেন সাফল্যের ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এবছর বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং ও প্যারামেডিক্যাল সম্পর্কিত পরীক্ষায় প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। কেউ এএনএম, কেউ জেএনএম, কেউ বা প্যারামেডিক্যালের বিভিন্ন শাখায় জায়গা করে নিয়েছেন নিজেদের প্রচেষ্টা, দক্ষতা ও অধ্যাবসায়ের জেরে। বর্তমানে চলছে তাদের কাউন্সেলিং প্রক্রিয়া। বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির দৌড়। এই বিপুল সাফল্যকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে এই সফল তরুণ তরুণীরাই ভবিষ্যতের ভরসা।
তাদের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদেরও ধন্যবাদ জানান তিনি, কারণ এই সাফল্যের পিছনে সমানভাবে আছে তাদের অদৃশ্য পরিশ্রম ও মানসিক শক্তি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, পেশাগত শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ এবং স্বাস্থ্য ব্যবস্থার বিকাশ এই তিনটি ক্ষেত্র পরস্পরকে জোরদার করছে। এএনএম, জেএনএম বা প্যারামেডিক্যাল পেশায় যোগ দিতে চলা এই পরীক্ষার্থীরা শুধু নিজেদের কর্মজীবনের পথই প্রশস্ত করছেন না, তারা ক্রমশ হয়ে উঠছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নেপথ্যের শক্তি। গ্রাম থেকে শহর, রাজ্যের প্রতিটি স্তরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মানবিক, আরও উন্নত করতে যাদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে রাজ্যের নার্সিং, প্যারামেডিক্যাল ও সহযোগী স্বাস্থ্যকর্মীদের চাহিদা যে বহুগুণ বেড়েছে তা সরকারের নজরে এড়ায়নি। ফলে এই খাতে আসছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ছে আসন সংখ্যা, বাড়ছে চাকরির সুযোগ, আর সেই পথে এগোচ্ছে নতুন প্রজন্ম, অনেকটা আত্মবিশ্বাসে, অনেকটা স্বপ্নে ভর করে। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে এবছর পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যার এই সাফল্য প্রমাণ করে বাংলার যুব সমাজ স্বাস্থ্যক্ষেত্রে কেরিয়ার নিয়ে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী ও সচেতন। এদের মধ্যে বহুজনই ভবিষ্যতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করতে চান, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকাও রাখতে চান তারা। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে সেই আশাবাদেরই প্রতিধ্বনি। এই 1 লক্ষ পরীক্ষার্থী আগামী দিনে গড়ে তুলবে এক শক্তিশালী স্বাস্থ্যসেবা বাহিনী, যাদের হাতে আরও আধুনিক, আরও মানবিক হবে বাংলার চিকিৎসা ব্যবস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। নভেম্বরের শুরু থেকেই রাজ্য জুড়ে ছিল শীতের আমেজ, ভোর ও রাতে শিরশিরানিও ছিল। ভালোই শীতের ছোঁয়া উপভোগ করছিলেন শীত বিলাসীরা। তবে এরই মধ্যে হাজির হলো নিম্নচাপ, যার কারণে শীতে সাময়িক বিরতি। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রাও। মাঝে কয়েকদিন হালকা শীতের ছোঁয়া মিলছিল। সকাল সন্ধ্যা সেই ঠান্ডা হাওয়ার ইঙ্গিত রাজ্যের মানুষকে শীতের আগমনী বার্তা দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সেই অনুভূতি খানিকটা উধাও, কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে শীতের দাপট স্পষ্টভাবে কমতে শুরু করেছে। ফলে আবার বাড়তে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণ উভয়বঙ্গেই রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দৃশ্যমানতা কমে গেলে যানবাহন চলাচলেরও প্রভাব পড়তে পারে, সেই বিষয়ে আগাম সতর্কতা জারি করেছে দপ্তর। বর্তমানে বঙ্গোপসাগরে একটি সক্রিয় নিম্নচাপের প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়েছে, আর সেই কারণেই শীতের আমেজ দুর্বল হয়েছে। কয়েকদিন আগেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু শীতের অনুভূতি মিললেও এখন আবহাওয়ায় সেই চরিত্রই বদলে গেছে। দপ্তরের পর্যবেক্ষণ, চলতি সপ্তাহে সমুদ্রে আরও একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত রয়েছে। তবে রাজ্যে এখনই উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় বৃহস্পতিবার দিনের তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং রাতের তাপমাত্রা প্রায় 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলেই পূর্বাভাস। আকাশ পরিষ্কারই থাকবে, ফলে দিনের বেলায় রোদের উপস্থিতি বেশি অনুভূতি হতে পারে। নভেম্বরের মাঝামাঝি তাপমাত্রা দ্রুত কমতে শুরু করায় গ্রাম থেকে শহর সব জায়গাতেই শীতের আমেজ তৈরি হচ্ছিল। অনেকেই শীতের প্রস্তুতি নেওয়াও শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ নিম্নচাপের দাপটে সেই শীতের দাপট থমকে গেছে। যদিও আবহাওয়া দফতর মনে করছে এই পরিবর্তন সাময়িক। ডিসেম্বরের শুরু থেকেই ফের জোরদারভাবে ফিরতে পারে শীত। এর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোরবেলা ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। রাস্তাঘাটে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে পরিবহনের সমস্যা হতে পারে, এমনটাই সতর্ক করে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত নজর নতুন নিম্নচাপের গতিবিধির দিকে, আর অপেক্ষা শীতের ফের প্রত্যাবর্তনের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।